একটা মেয়ের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো তার বাবা, কিন্তু সেই বাবাই যদি কয়েকটা টাকার বিনিময়ে কিছু অপরিচিত মানুষের হাতে মেয়েকে বিক্রি করে দেয়, তাহলে বিষয়টা কেমন শোনাবে? ঠিক এমনই হয়েছিল আজকের এই গল্পে। তবে মেয়েটার বড় বোন বাবার এই নিষ্ঠুরতা মেনে নিতে পারেনি, তাই সে একাই বেরিয়ে পড়ে বোনকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। কিন্তু সেই সিদ্ধান্তই তার জীবনকে এমন এক অন্ধকার নরকে ঠেলে দেয়, যেখানে প্রতিটা দরজার ওপাশে অপেক্ষা করছিল নতুন নতুন বিভীষিকা। প্রশ্ন হলো, সে কি শেষ পর্যন্ত নিজের বোনকে বাঁচাতে পেরেছিল, নাকি দুজনেই হারিয়ে গিয়েছিল সেই অন্ধকার জগতের অতলে? 2018 সালে মুক্তি পাওয়া সারা জাগানো সিনেমাটার নাম হলো লাভ সোনিয়া। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুটা হয় এক প্রত্যন্ত গ্রামকে দেখিয়ে, যা ভারতের মুম্বাই শহর থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে দুই বোন সোনিয়া আর প্রীতি তাদের বাবা মায়ের সাথে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করত। তাদের বাবার পেশা ছিল চাষাবাদ, কিন্তু ভাগ্য সহায় ছিল না। একদিকে বৃষ্টি নেই, ফসলের মাঠ খা খা করছে, অন্যদিকে ঋণের দায়ে বাবার জীবনটা যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। অভাবের তাড়নায় এই পরিবারের প্রতিটি দিন কাটত এক অজানা আশঙ্কায়। বাবার মাথার ওপর ঋণের পাহাড়, আর মনে সর্বদা এক তীব্র ক্ষোভ ও হতাশা। সেই বাবার মনে একটাই আক্ষেপ, তার কোনো ছেলে সন্তান নেই। তার মতে দুই মেয়ে মানেই বোঝা। তার বদ্ধমূল ধারণা ছিল, যদি একটা ছেলে থাকতো তবে হয়তো সে বাবার কাজে সাহায্য করতে পারত। আর তা বাদে এই মেয়েদের কাছ থেকে কিছু আশা করা বৃথা। বাবা সবসময় এক অদ্ভুত বিরক্তি নিয়ে তাদের দিকে তাকাতেন, যেন তাদের বেঁচে থাকাটাই একটা অপরাধ। সোনিয়া বড় বোন হিসেবে পরিবারের কষ্টগুলো খুবই ভালোভাবে বুঝতে পারত। বাবার সেই বিরক্তির মধ্যেও সে সব সময় চেষ্টা করত বাবার কাজে হাত বাড়িয়ে দিতে, পরিবারের হাল ধরতে। কিন্তু শত চেষ্টা করেও সে বাবার মন জয় করতে পারত না। বাবার শাসন যখন প্রীতির ওপর নেমে আসতো, তখন বড় বোন হিসেবে সোনিয়া ঢাল হয়ে দাঁড়াতো। প্রীতির যে কোনো ভুলের দায় সোনিয়া নিজের ঘাড়ে তুলে নিত, যাতে ছোট্ট বোনটিকে কোনো কষ্ট পেতে না হয়। দুই বোনের মধ্যে সম্পর্কের গভীরতা ছিল এক অমূল্য রত্ন। তারা একে অপরের কাছে শুধু বোন নয়, ছিল সব থেকে ভালো বন্ধু। এই অভাবের সংসারে একদিন হাজির হয় গ্রামের জমিদার দাদা ঠাকুর। সেই লোকটির কাছেই সোনিয়ার বাবা কিছু টাকা ঋণ নিয়েছিলেন। টাকা ফেরত দেওয়ার সামর্থ্য তখন তার বাবার ছিল না, তাই মাথা নিচু করে শুধু হাত জোর করে সময় চাওয়াই ছিল তার একমাত্র সম্বল। পরিস্থিতিটা যে কতটা জটিল হতে যাচ্ছে তা হয়তো তারা কল্পনাও করতে পারেনি। এদিকে স্কুলের দিনগুলোতে সোনিয়া ও প্রীতির সাথে পরিচয় হয় অমর নামের এক ছেলের। অমর সোনিয়াকে খুবই পছন্দ করত। নিজের অজান্তেই তার মনে সোনিয়ার জন্য ভালোবাসার জন্ম হয়েছিল, কিন্তু লজ্জায় হোক বা দ্বিধায় অমর কখনোই সেই অনুভূতির কথা মুখ ফুটে বলতে পারেনি। তবে মজার ব্যাপার হলো, সোনিয়া আর প্রীতি ঠিকই বুঝতে পারত অমরের মনে আসলে কি চলছে, কিন্তু তারা সেটা নিয়ে তেমন কিছু বলতো না, কারণ সোনিয়ার পুরো পৃথিবী তখন পরিবার আর প্রীতিকে কেন্দ্র করেই আবর্তিত ছিল। আর ছেলেরা যখন প্রেমে পড়ে, তখন সে মনের কথা খুলে বলার জন্য সবথেকে অদ্ভুত সব কাণ্ড কারখানাতেও কিন্তু মেতে ওঠে। আর অমরও এর ব্যতিক্রম ছিল না। অমর যখন সোনিয়া আর প্রীতির মনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন থেকেই সে এমন সব কাজ করতে শুরু করে যা সরাসরি সোনিয়ার মনে জায়গা করে নেয়। মেয়েটার পছন্দ অপছন্দের ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখা, তার জন্য অদ্ভুত সব কাণ্ড করা, এসবই ছিল অমরের ভালোবাসার বহিঃপ্রকাশ। সোনিয়া এই বিষয়গুলো দারুণভাবে উপভোগ করত। সে নিজেও অমরকে মনে প্রাণে পছন্দ করত, কিন্তু সেই রক্ষণশীল পরিবেশে নিজের ভালোবাসার কথা মুখ ফুটে বলার সাহস তার ছিল না। অদ্ভুত এক দ্বিধায় সে ডুবে থাকত। মজার ব্যাপার হলো, অমর তাদের যোগাযোগের জন্য একটা দারুণ বুদ্ধি বের করে। সে সোনিয়া আর প্রীতির জন্য ইমেল আইডি বানিয়ে দেয়। তার চিন্তা ভাবনা ছিল, যদি কখনো তারা একে অপরের থেকে দূরে চলেও যায়, তবে ইমেইলের মাধ্যমে তাদের যোগাযোগটা যেন অটুট থাকে। কিন্তু কে জানতো, সেই প্রযুক্তির ইমেল কোনোদিনও তাদের সম্পর্কের দূরত্ব ঘোচাতে পারবে না, বরং সেই দূরত্বই তৈরি হবে চিরস্থায়ী। গল্পের মোড় ঘুরে যায়। একদিন যখন সোনিয়া দেখতে পায় তার বাবা প্রীতিকে খুব তাড়াহুড়ো করে কোথায় যেন নিয়ে যাচ্ছেন, বাবার চোখের চাউনি আর প্রীতির অসহায়ত্ব দেখে সোনিয়ার মনে সংশয় দানা বাঁধে। সে লুকিয়ে বাবার পিছু নেয়। একসময় সে দেখে বাবা প্রীতিকে সরাসরি সেই জমিদার দাদা ঠাকুরের হাতে তুলে দিচ্ছেন। ঠিক তখনই সোনিয়ার পায়ের নিচের মাটি যেন সরে যায়। বাবা নিজের রক্ত, নিজের সন্তানকে সামান্য টাকার বিনিময়ে ঋণের বোঝা মিটাতে বিক্রি করে দিয়েছেন। সোনিয়া আর নিজেকে সামলাতে পারে না। সে দৌড়ে গিয়ে প্রীতিকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকে, তুমি এটা করতে পারো না, প্রীতিকে কোথাও পাঠাবে না। বাবার দিকে তাকিয়ে সোনিয়া কেঁদে কেঁদে হাত জোর করে মিনতি করে, কিন্তু বাবার পাথরের মতো হৃদয়ে কোনো দয়াই কাজ করে না। এই ভয়াবহ দৃশ্যপটে সেখানে উপস্থিত ছিল অঞ্জলি নামের এক নারী। অশুভ এক চক্রান্তের জাল বোনানো হয়েছিল। অঞ্জলি প্রীতিকে মুম্বাই নিয়ে সেখানকার অন্ধকার জগতে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছিল। সোনিয়ার বাবা জানতেন ঠিক কি হতে চলেছে, তাও অর্থের লোভে তিনি নিজের চোখের সামনে নিজের মেয়েকে নরকের পথে ঠেলে দিলেন। আর অদ্ভুত
ব্যাপার হলো তিনি সোনিয়াকে পাঠাচ্ছিলেন না, কারণ তার ঘরে কাজ করে দেওয়ার মতো অন্য কেউ ছিল না। সোনিয়া তখনও জানতো না প্রীতিকে ঠিক কি ধরনের কাজে লাগানো হবে। সে কেবল বুঝতে পারছিল তার বোনকে বিপদে ফেলা হচ্ছে। তার আর্তনাদ, তার কান্না সবকিছুই হার মানে দাদা ঠাকুরের গুন্ডাদের পেশি শক্তির কাছে। তাকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়। এমন এক অসহায় মুহূর্তে যখন সোনিয়া পৃথিবীর সব সুখ হারিয়ে দিশেহারা, তখন অমর এসে তার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলে বসে। সে সোনিয়াকে সরাসরি বলে দেয় সে তাকে পছন্দ করে, কিন্তু সোনিয়ার বাবা তাকে ছোটবেলা থেকে সব সময় বলতেন যে সে কুৎসিত, তাকে দেখতে বাজে দেখতে। এই হীনমন্যতায় ভোগা সোনিয়া অমরের কথাগুলোকে সত্য বলে বিশ্বাস করতেই পারছিল না। তার মনে হয় অমর হয়তো আসলে প্রীতিকে ভালোবাসে, তাকে নয়। কে বা এই বাজে দেখতে মেয়েটাকে ভালোবাসবে? সোনিয়া অমরকে ভুল বুঝে তার ভালোবাসার প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সোনিয়া মরিয়া হয়ে বাবার কাছে জানতে চায় প্রীতিকে কোথায় পাঠানো হয়েছে, কিন্তু প্রতিবারই সে শুধু অপমান আর ধমক ছাড়া কিচ্ছু পায় না। রাতের নিস্তব্ধতা যখন পুরো গ্রামকে গ্রাস করে, সোনিয়া তখন আর ঘরে বসে থাকতে পারে না। প্রীতিকে বাঁচানোর অদম্য জেদ আর বোনের প্রতি অগাধ ভালোবাসার টানে সে তার ছোট ঝোলাটা কাঁধে তুলে নেয়। অজানা বিপদের দিকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে পা বাড়ায় সরাসরি দাদা ঠাকুরের আস্তানার দিকে। সোনিয়া জানে না সে কোথায় যাচ্ছে, কার সাথে লড়াই করতে যাচ্ছে, কিন্তু তার মনে কেবল একটাই জেদ, তার প্রীতিকে ফিরিয়ে আনতেই হবে। সোনিয়া তখন বুক ভরা সাহস আর অসীম ব্যাকুলতা নিয়ে সোজা গিয়ে দাঁড়ায় সেই শয়তানের ডেরা দাদা ঠাকুরের বাড়ির সামনে। প্রীতি ছাড়া সোনিয়ার পৃথিবীর প্রতিটা মুহূর্ত যেন এক একটা যন্ত্রণার মুহূর্ত। দাদা ঠাকুর প্রথমে তো ভণ্ডামির চরম পর্যায়ে চলে যায়, যেন সে সোনিয়ার এই নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত। সে বারবার মানা করার নাটক করে, কিন্তু সোনিয়ার অটল জেদ আর বোনের প্রতি টান দেখে শেষমেশ সে রাজি হয়ে যায়। কি নির্মম পরিহাস! দাদা ঠাকুরের নিজেরও এক মেয়ে আছে, তবুও সে সমাজের সবচেয়ে ঘৃণ্য জঘন্য ব্যবসাটা চালিয়ে যাচ্ছে কোনো রকম দ্বিধা ছাড়াই। পরদিন সকালে অঞ্জলি সোনিয়াকে সাথে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা যখন গভীর রাতে এক হোটেলে থামে, হোটেলের মালিক সোনিয়ার চোখে মুখে এক অদ্ভুত সরলতা আর অঞ্জলির চালচলনে বিষাক্ততার গন্ধ পায়। সে বুঝতে পারে এই মহিলাটি মোটেও সুবিধের নয়। মালিক সোনিয়াকে কিছু টাকা ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু সোনিয়া যেন সম্মোহিতা। তার চোখে তখন শুধুই প্রীতির মুখ। প্রীতিকে ছাড়া সে এক পাও নড়বে না। তার কাছে কোনো ভয়, কোনো সতর্কতা তখন মূল্যহীন। শুরু হয় স্বপ্নের শহর মুম্বাইয়ের পথের নতুন অধ্যায়। ঝকঝকে আলোকোজ্জ্বল মুম্বাইয়ের আড়ালে যে কত বড় অন্ধকার লুকিয়ে আছে তা সোনিয়া তখনও কল্পনাও করতে পারেনি। মুম্বাই পৌঁছানোর পর এক অচেনা লোক তাদের নিয়ে যায় এমন এক জায়গায় যা কোনোভাবেই কোনো সাধারণ আবাসিক এলাকা মনে হচ্ছিল না। চারপাশটা যেন এক দম বন্ধ করা নরক। কোথাও কোনো আলো নেই, শুধু স্যাঁতস্যাঁতে পরিবেশ। সেখানে সারি সারি দাঁড়িয়ে আছে অল্প বয়সী মেয়েরা, যারা পরনে অসংলগ্ন কাপড় আর চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। তারা আশালীন অঙ্গভঙ্গি করছে, পাশ দিয়ে চলে যাওয়া লম্পট পুরুষদের ডাকছে। সব মিলিয়ে পরিবেশটা ছিল চরম অস্বস্তিকর। সোনিয়ার মনের কোণে তখনও এক ক্ষীণ আশা, সে হয়তো এখন প্রীতিকে দেখতে পাবে। অঞ্জলি তার বোনের সাথে তাকে মিলিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে এসেছিল, কিন্তু প্রীতির বদলে সোনিয়াকে তুলে দেওয়া হয় মাধুরী নামের এক ভয়ঙ্কর মহিলার হাতে। এই মাধুরী এই নরকের ম্যানেজার, যে এখানে প্রতিটি মেয়ের ওপর ছড়ি ঘোরায়। সোনিয়া যখন চারপাশটা ভালো করে দেখল, তখন তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল সে কোনো সাধারণ জায়গায় আসেনি। এটা কোনো মানুষের বাস করার জায়গা না, এটি ছিল এক বিশাল মাকড়সার জাল, যেখানে একবার পা দিলে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব। সোনিয়া সেখান থেকে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু চারপাশটা যেন চার দেয়ালের খাঁচা, আর পাহারাদাররা ক্ষুধার্ত নেকড়ের মতো ওত পেতে আছে। মাধুরী সোনিয়াকে টেনে নিয়ে যায় ফয়সালের কাছে। ফয়সাল হলো এই নরকপুরীর মালিক, একজন সাক্ষাৎ শয়তান। সে মুখে খুব মিষ্টি কথা বলে, কিন্তু তার প্রতিটা কথায় লুকিয়ে থাকে মৃত্যুর শীতল স্পর্শ। সে মেয়েদের বেচাকেনা করে, তাদের ওপর অকথ্য নির্যাতন চালায়। ফয়সাল মাধুরীকে নির্দেশ দেয় সোনিয়াকে চেক করতে, যা আসলে ছিল এই জগতের এক ঘৃণ্য রেওয়াজ। সব পরীক্ষার পর সোনিয়াকে সেই নরকের কাজে বাধ্য করার আদেশ দেওয়া হয়। ফয়সাল যেন এক আদমখোর জানোয়ারের মতো, যে কারো অবাধ্যতা দেখলে মুহূর্তের মধ্যে তার আসল রূপ ধারণ করে। সে কোনো সাধারণ অপরাধী নয়, সে নারী দেহ নিয়ে বাণিজ্য করা এক ঘৃণ্য পাপিষ্ট। অন্যদিকে গ্রামের বাড়িতে সোনিয়ার বাবা নিজের ভুল বুঝতে পারেন। নিজের রক্তকে যে তিনি কিসের মুখে ঠেলে দিয়েছেন তা উপলব্ধি করে তিনি ছুটে যান দাদা ঠাকুরের কাছে। তিনি বুঝতে পেরেছিলেন সোনিয়া তার বোনের সন্ধানে নিশ্চয়ই সেখানে গেছে, কিন্তু শয়তানের আস্তানায় গিয়ে কি আর সততা পাওয়া যায়? দাদা ঠাকুর খুব ঠান্ডা মাথায় সব অস্বীকার করে বসে। সে ধূর্ত হাসির সাথে সোনিয়ার বাবাকে টাকা গুজে দেয়, যেন এই টাকা দিয়েই তার মেয়ের জীবনের মূল্য চুকিয়ে ফেলা যাবে। বাবা যখন কান্নায় ভেঙে পড়েছেন, তখন শয়তানের ওই অট্ট হাসি যেন চারপাশটাকে কাঁপিয়ে দিচ্ছে।
সোনিয়া এখন এমন এক গোলকধাঁধায় বন্দী যেখান থেকে বেরিয়ে আসা তার একার পক্ষে প্রায় অসম্ভব। আর ওদিকে তার বাবার বিষয়ে কি বলবো, এই তো মানুষের মতো কাজ করেনি, আর এখন এগুলো লোক দেখানো বিষয় আর কিছু না। পকেটে কয়েকটা টাকা গুঁজে দিয়ে অমানুষের মতো সোনিয়ার বাবাকে সেখান থেকে বের করে দেওয়া হলো, যেন মেয়েটার জীবনের কোনো দামই নেই, কেবল টাকার বিনিময়ে সবকিছুর মীমাংসা হয়ে যায়। পরের দিন সকালে মাধুরী সোনিয়ার সামনে এসে দাঁড়ায়। তার চোখে মুখে কোনো দয়া নেই, বরং এক শীতল বাণিজ্যিক হিসাব। সে সোনিয়াকে বুঝিয়ে বলে, ফয়সাল তোমাকে এখানে নিয়ে আসার জন্য অনেক মোটা অঙ্কের টাকা ঢেলেছে। তুমি তোমার বোন প্রীতির সাথে দেখা করতে চাও, তবে ফয়সালের এই বিনিয়োগের সুদ তোমাকে শোধ করতেই হবে। মাধুরীর মিষ্টি কিন্তু বিষাক্ত কথার প্রলোভন ছিল, যত তাড়াতাড়ি তুমি কাজ শুরু করবে এবং টাকা শোধ করবে তত দ্রুত তোমার মুক্তি ঘটবে। সোনিয়া তখনও পাথর হয়ে বসেছিল, তার মনের ভেতরে তখনও কেবল প্রীতিকে ফিরে পাওয়ার জেদ। কিন্তু যখন সোনিয়া মাধুরীর কথায় পাত্তা দিল না, তখন ফয়সাল তার আসল মুখোশটা খুলে ফেলল। শয়তানি হাসির আড়ালে লুকিয়ে থাকা সেই জানোয়ারটা সোনিয়াকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে এক নোংরা পচা গন্ধে ভরা টয়লেটে বন্দি করে দিল। দিনের পর দিন অভুক্ত রাখা অন্ধকার প্রকোষ্ঠে অমানবিক নির্যাতন আর মানসিক চাপে সোনিয়া ভেঙে পড়তে শুরু করলো। একদিকে হাড় কাঁপানো ভয়, অন্যদিকে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। এই দোটানায় সোনিয়া শেষমেশ মাথা নত করতে বাধ্য হলো। সে ঠিক করলো টিকে থাকতে হলে আপাতত তাদের খেলার নিয়ম মেনে নিতেই হবে। এদিকে সোনিয়ার বাবা হন্যে হয়ে অঞ্জলিকে খুঁজে বের করেন। টাকা দিয়ে তার মুখ থেকে তথ্য বের করেন যে সোনিয়াকে ঠিক কোন ঠিকানায় পাঠানো হয়েছে। বাবা মুম্বাই ছুটে আসেন। শহরের আনাচে কানাচে প্রতিটা অন্ধকার গলিতে সোনিয়াকে খুঁজতে থাকেন। কিন্তু মুম্বাইয়ের এই বিশাল নরকে মানুষকে লুকিয়ে রাখা খুবই সহজ। প্রতিটি সম্ভাব্য জায়গায় হানা দিয়েও তিনি সোনিয়া বা প্রীতির কোনো খোঁজ পেলেন না। এরই মধ্যে একদিন রাতে সোনিয়া সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে। রাস্তায় টহলরত এক পুলিশ অফিসারকে দেখে তার মনে আশার আলো জ্বলে ওঠে। সে চুপি চুপি ওই অফিসারের পিছু নেয়, ভাবে এই বুঝি মুক্তি মিলবে। কিন্তু সেই অফিসারটা যখন তাকে উদ্ধার না করে সরাসরি ফয়সালের সেই নরকপুরীতেই ফিরিয়ে দিয়ে গেল, সোনিয়ার পৃথিবীটা যেন আবারও ভেঙে চুরমার হয়ে যায়। রক্ষক যে নিজেই ভক্ষকের অংশ হয়ে আছে তা সোনিয়া তার নিজের অভিজ্ঞতায় বুঝতে পারল। তার এই পালানোর দুঃসাহস ফয়সালের ইগোতে আঘাত করে। সে একটা জীবন্ত সাপ নিয়ে এলো এবং সোনিয়ার সামনে ছেড়ে দিল। সাপের ফনা আর ফয়সালের অট্টহাসি মিলে সোনিয়ার মনে এক গভীর আতঙ্ক। তার আর পালানোর কথা ভাবার সাহস পর্যন্ত রইল না। পরদিন মাধুরী সোনিয়ার কাছে এসে একটু নরম সুরে কথা বলে। সে তার নিজের শৈশবের কথা বলে, কেমন ছিল সে আর তার বোন, কিভাবে সিনেমা দেখে বাড়ি ফিরে তারা সেই অভিনয়ের অনুকরণ করত। মাধুরী সোনিয়াকে বলে, নিজেকে বোঝাও যে এটা একটা সিনেমা। সিনেমার গল্প যেমন একসময় শেষ হয়, আমাদের এই বিভীষিকাময় জীবনও একদিন শেষ হয়ে যাবে। মাধুরীর এই কথাগুলো যেন তার নিজের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস। সে নিজেও হয়তো একসময় এই নরকে প্রবেশের সময় নিজেকে এভাবেই সান্ত্বনা দিয়েছিল। এটি কেবল সোনিয়াকে প্রলুব্ধ করার কৌশল ছিল না, বরং ছিল একজন বন্দী নারীর জীবনের হতাশা থেকে বাঁচার এক করুণ চেষ্টা। হঠাৎ একদিন সেই নরকের অন্ধকার আস্তানায় আসে মনীষ নামের এক যুবক। সে সোনিয়ার সাথে নির্দিষ্ট সময় কাটানোর দাবি নিয়ে রুমে ঢোকে, কিন্তু রুমের দরজা বন্ধ হতেই মনীষ তার আসল পরিচয় দেয়। সে বলে, আমি এখানে কোনো নোংরা ইচ্ছায় আসিনি, এসেছি তোমাকে বাঁচাতে। মনীষ একটা স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত, যারা এই অন্ধকার জগতে জঞ্জাল সাফ করতে এসেছে, যারা এই অন্ধকার জগতের জঞ্জাল সাফ করতে কাজ করছে। সে সোনিয়াকে আশ্বস্ত করে বলে, যদি তুমি আমার উপর আস্থা রাখো এবং আমার দেওয়া পরিকল্পনা অনুযায়ী কাজ করো, তবে এই বিষাক্ত মাকড়সার জাল থেকে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। সোনিয়ার জীবনে তখন দীর্ঘদিনের অন্ধকারের পর মনীষের এই কথাগুলো এক ঝলক উজ্জ্বল আলোর মতো হয়ে দেখা দিল। আর অন্যদিকে মাধুরীর জীবনের এক করুণ পরিণতির সাক্ষী হয় দর্শক। তার মুখ দিয়ে যখন রক্ত বেরিয়ে আসতে শুরু করে, সে কোনো মতে ডাক্তারের কাছে ছুটে যায়। পরীক্ষার পর নির্মম সত্য বেরিয়ে আসে, সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এই নরকপুরীর শত শত লম্পট খদ্দরের সংস্পর্শে এসে সে যে অভিশাপ বয়ে বেড়াচ্ছিল, তা আজ তার জীবনের শেষ সীমানায় তাকে নিয়ে এসেছে। তার সামনে কেবল মৃত্যু অপেক্ষা করছে, কিন্তু তার চোখের জল ফেলারও উপায় নেই, কারণ সেই যন্ত্রণা নিয়েই তাকে পুনরায় সেই নরক অন্ধকার গলিতেই ফিরতে হবে, যেখানে তাকে প্রতিদিন হাজারবার মরতে হয়। এরই মধ্যে একদিন গভীর রাতে ফয়সাল সোনিয়াকে নিয়ে এক রহস্যময় গন্তব্যের দিকে রওনা হয়। সোনিয়ার মনে তখনও ক্ষীণ আশা, হয়তো সে তার বোনকে খুঁজে পাবে। এক অন্ধকার ঘরে পৌঁছাতেই তার সেই আশা বাস্তবে রূপ নেয়। সামনে দাঁড়িয়ে আছে প্রীতি। বোনকে দেখা মাত্রই সোনিয়ার চোখের বাঁধ ভেঙে যায়। আনন্দের অতিশয্যে সে জড়িয়ে ধরতে চায় তাকে, কিন্তু মুহূর্তের মধ্যে পুরো চিত্রটা পাল্টে যায়। প্রীতি যেন এক অচেনা মানুষ, তার চোখে মুখে কোনো মমতার ছিটাফোঁটা নেই। সে সোনিয়াকে চিনতেও অস্বীকার করে এবং এক সময় তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, কেন এসেছো এখানে? আমার এই দুর্দশার জন্য তুমিই দায়ী। বাবা যখন আমাকে বিক্রি করে দিচ্ছিলেন, তখন তুমি কেন ওদের আটকাওনি? প্রীতির কথাগুলো ছিল বিষাক্ত তীরের মতো। আসলে নেশার অতলে তলিয়ে যাওয়া প্রীতি এখন আর আগের মতো নেই। তাকে এত বেশি মাদক সেবন করানো হয়েছে যে তার বিচার বুদ্ধি লোপ পেয়েছে। সেই নেশার ঘরে সে সোনিয়াকে অকথ্য ভাষায় গালি দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। এদিকে মাধুরী তার
তার জীবনের চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার এক অশুভ পরিকল্পনা করে। সে ফয়সালের কাছে যায়, তার শরীরের উত্তাপ দিয়ে ফয়সালকে কাছে টানার চেষ্টা করে। মাধুরীর উদ্দেশ্য ছিল কেবল একটাই, যেই মরণব্যাধি সে ফয়সালের খদ্দেরের কাছ থেকে পেয়েছে তা যেন ফয়সালের রক্তে মিশিয়ে দিতে পারে। সে চায় ফয়সালকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে, কিন্তু ফয়সালকে এতই বোকা, সে মুহূর্তের মধ্যেই মাধুরীর এই গোপন উদ্দেশ্য ধরে ফেলে। ক্রোধে ফেটে পড়ে ফয়সাল মাধুরীকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে লাথি মেরে বের করে দেয়। পরের দিন মনীষ তার পরিকল্পনা বাস্তবায়নে পুলিশ নিয়ে সেই নরকপুরীতে হানা দেয়। তার মূল লক্ষ্য ছিল জবরদস্তি করে বন্দি রাখা সব মেয়েদের উদ্ধার করা, কিন্তু ফয়সালের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে পুলিশ পৌঁছানোর আগেই সে খবর পেয়ে যায়। সে সোনিয়া আর অন্যান্য মেয়েদেরকে গোপন আস্তানায় লুকিয়ে ফেলে। মনীষ যখন তল্লাশি চালাতে থাকে তখন সেখানে ফয়সালের পকেটে থাকা পুলিশের ঊর্ধ্বতর কর্মকর্তা উপস্থিত হয়। তারা মনীষের উদ্ধার কাজকে বাধাগ্রস্ত করে। মনীষ কেবল অল্প কয়েকজন মেয়েকে উদ্ধার করতে সক্ষম হয়, যার মধ্যে প্রীতি একজন, কিন্তু সোনিয়া ও মাধুরী তখন পুলিশের নজরের বাইরে রয়ে গেছে। ফয়সালের ব্যবসা কেবল ভারতের সীমানায় সীমাবদ্ধ ছিল না, সে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। মনীষকে বোকা বানিয়ে সে সোনিয়া আর মাধুরীকে উচ্চমাত্রার মাদক দিয়ে অচেতন করে ফেলে। এরপর তাদের কার্গো জাহাজের আড়ালে সমুদ্রপথে পাঠিয়ে দেওয়া হয় সিঙ্গাপুরের দিকে। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় আন্তর্জাতিক রেড লাইন জোনে। এটি ছিল ধনিক শ্রেণীর লম্পটদের জন্য এক বিলাসবহুল নরক, যেখানে নারীদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেখানে নারীদের পবিত্রতা নষ্ট করার পর তাদের ওপর অস্ত্রোপচার করা হতো, যাতে তারা পুনরায় কুমারী বা ভার্জিন হিসেবে বিক্রি হতে পারে। সোনিয়ার শরীরের ওপরও চালানো হয় এই বিভৎস অত্যাচার। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে যখন জাহাজে করে তাদের অন্য কোনো দেশে পাঠানো হচ্ছিল, তখন মৃত্যুশয্যায় থাকা মাধুরী তার জীবনের শেষ গল্পটি সোনিয়াকে শোনায়। সে বলে, একবার আমি আমার ছোট বোনের সাথে পুঙ্কর মেলা দেখতে গিয়েছিলাম। ট্রেন থামলে আমি ওর জন্য খাবার আনতে নেমেছিলাম, কিন্তু ফিরেই দেখি ট্রেনের কামরায় আমার বোন আর নেই। সে যে হারিয়ে গেছে, আর কোনোদিনও তাকে খুঁজে পাইনি। মাধুরীর কণ্ঠস্বর তখন করুণ কান্নায় ভেঙে পড়েছিল। আর খাবারের সন্ধানে নেমে পড়া সেই মেয়েটা আর কোনোদিন ফিরে যেতে পারেনি নিজের শিকড়ে। ট্রেনের কামরা থেকে ছিটকে পড়া সেই অসহায় মেয়েটিকে তুলে নেয় এক পাচারকারী, যারা তাকে সোজা নিয়ে আসে মুম্বাইয়ের এই অন্ধকার গহ্বরে। প্রতিদিন হাজার হাজার মানুষের বিকৃত রুচির শিকার হতে হতে মাধুরী হয়ে গিয়েছিল পাথর। এক সময় তার জীবনে আসে ফয়সাল। মাধুরী ভেবেছিল ফয়সালই তার ত্রাণকর্তা, যে তাকে এই নরক থেকে উদ্ধার করবে, কিন্তু ফয়সালের ভেতর লুকিয়ে থাকা সেই নরপিশাচ একদিন নিজের আসল রূপ প্রকাশ করে। মাধুরীর করুণ এই অতীত আর সোনিয়ার বর্তমান যন্ত্রণার গল্প যেন একই সুতোয় গাঁথা, যেখানে কেবল অন্ধকার আর হাহাকার ছাড়া কিচ্ছু নেই। জাহাজ যখন গন্তব্যের দিকে এগিয়ে চলছিল, সোনিয়াকে প্রস্তুত করা হয় এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। ফয়সালের নেটওয়ার্কের মাধ্যমে তাকে পাঠানো হয় এক ধনকুবের কাছে। সোনিয়া যখন সেই ব্যক্তির অন্দরমহলে পৌঁছায়, সে অবাক হয়ে লক্ষ্য করে লোকটার আচরণ ফয়সালের মতো হিংস্র নয়। সে সোনিয়ার সাথে বেশ ভদ্রভাবে কথা বলে, তাকে মানসিকভাবে আরাম দেওয়ার চেষ্টা করে, কিন্তু যে পৈশাচিক কামনার জন্য তাকে আনা হয়েছে সেই উদ্দেশ্য থেকে সে সরে আসে না। সোনিয়া সেখানে থাকা অবস্থায় এক কোণে একটা ল্যাপটপ দেখতে পায়। তার মনের এক তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে, যদি একবার ইমেল আইডিটা খুলে দেখা যায়। ওই ব্যক্তি সোনিয়াকে বাধা না দিয়ে বরং তাকে ল্যাপটপটা ব্যবহারের অনুমতি দেয়। কাপা কাপা হাতে সোনিয়া যখন তার ইমেইল লগ ইন করে, তার চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য মেইল। সবগুলো মেইল অমরের কাছ থেকে পাঠানো। অমর প্রতিটি মেইলে লিখেছে তার ব্যাকুলতার কথা, লিখেছে যে কিভাবে সে মুম্বাইয়ের অলিগলি সেই অন্ধকার পতিতালয়গুলোতেও সোনিয়াকে খুঁজে বেরিয়েছে। অমর লিখেছিল, তুমি যেখানেই থাকো শুধু একবার আমাকে রিপ্লাই দাও, আমি তোমার কাছে পৌঁছে যাব, তোমাকে এখান থেকে মুক্ত করব, সারা জীবন আগলে রাখবো। এই মেলগুলো পড়ার পর সোনিয়ার মনে যে আনন্দের ঝর্ণা বয়ে যায় তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এত দীর্ঘ সময়ের অবহেলা আর যন্ত্রণার পর সে জানতে পারলো পৃথিবীতে এখনো কেউ আছে যে তাকে পাগলের মতো খুঁজছে। তার ভালোবাসা মিথ্যা ছিল না, অমর তাকে এখনো ভালোবাসে। ওই ব্যক্তি যে সোনিয়াকে নিজের কাছে ডেকেছিল, সে সোনিয়ার অসহায়ত্ব দেখে তাকে একটা মোবাইল ফোন উপহার দেয়। যদিও সে সোনিয়ার শরীরের ওপর নিজের বিকৃত অধিকার প্রয়োগ করেছে, কিন্তু অদ্ভুতভাবে তার ব্যবহারে ছিল এক ধরনের সম্মান। সে মোবাইল ফোনটি দেওয়ার পর সোনিয়া অমরকে জানানোর সুযোগ পায় যে সে বেঁচে আছে। সে মাধুরীকে তার ভালোবাসার মানুষের কথা খুলে বলে, জানায় যে তাকে বাঁচানোর জন্য কেউ একজন বাইরে অপেক্ষা করছে। এই খবরটি যেন মাধুরীর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে বুঝতে পারে তার যাওয়ার সময় হয়েছে এবং সোনিয়াকে এই নরক থেকে বের করে নিতেই হবে। মাধুরী তখন এক সাহসী কিন্তু করুণ সিদ্ধান্তের দিকে এগিয়ে যায়। সেই বিলাসবহুল পার্টিতে সবাই যখন ব্যস্ত, মাধুরী হঠাৎ নিজে আঘাত করে বসে। চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে, বিশৃঙ্খলা তৈরি হয়। তার মূল
উদ্দেশ্য ছিল সোনিয়াকে ওই নরকের জাল থেকে বের করে দেওয়ার সুযোগ তৈরি করা। মাধুরী জানতো তার শরীরের মরণ ব্যাধি তাকে খুব বেশি দিন বাঁচতে দেবে না, তাই সে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে সোনিয়ার মুক্তি নিশ্চিত করতে চায়। সোনিয়া মাধুরীর চোখের দিকে তাকিয়ে তার সেই আত্মত্যাগের মহিমা বুঝতে পারে। সে বোঝে মাধুরী তার জন্য নিজের জীবন উৎসর্গ করতে যাচ্ছে, যাতে অন্তত একটা জীবন এই পৈশাচিক চক্র থেকে বেরিয়ে যেতে পারে। সোনিয়া যখন মাধুরীর সেই ম্লান হাসিতে বিদায়ের সুর দেখতে পায়, তখন তার হৃদয়ে এক প্রচন্ড তোলপাড় শুরু হয়। মাধুরীর সেই আত্মত্যাগ সোনিয়ার জন্য হয়ে উঠল মুক্তির শেষ সুযোগ। হলের ভেতর যখন রক্তমাখা মেঝের ওপর মাধুরী লুটিয়ে পড়ল এবং চারপাশ জুড়ে এই এলাহি কাণ্ড শুরু হলো, সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সোনিয়া এক মুহূর্ত দেরি না করে অন্ধকারের ভেতর দৌড়ে পালাতে শুরু করে। অজানাকে জানার নেশায় বা প্রাণ বাঁচানোর তাগিদে সে যখন দৌড়াচ্ছিল, তার প্রতিটি হৃদস্পন্দন তখন যেন প্রীতির নাম ধরে ডাকছিল। কিন্তু যে দেশে সে দাঁড়িয়ে আছে সে ভাষা বোঝে না, পরিচিত নেই এখানকার রাস্তাঘাট। সোনিয়া একাকী, নিরাশ্রয় এবং চরম আতঙ্কে এক অনিশ্চিত পথে থমকে থাকলো। দিনের পর দিন অভুক্ত থেকে সে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তার অসহায়ত্বকে ঢাল করে সাহায্য করার বদলেই অনেকে তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। ভাগ্যবশত একদিন তার দেখা হলো এমন কিছু মানুষের সাথে যাদের অন্তরে এখনো মনুষ্যত্ব অবশিষ্ট ছিল। তারা সোনিয়ার ক্ষুধার্ত চেহারা দেখে তাকে পরম মমতায় খাবার খাইয়ে নিল এবং আশ্রয় দিল। সোনিয়ার জবানবন্দি শোনার পর তারা যোগাযোগ করিয়ে দিল এমন এক এনজিওর সাথে যারা মনীষের মতো একইভাবে কাজ করছিল। সোনিয়াকে পাঠানো হলো একটা রিহাব সেন্টারে বা পুনর্বাসন কেন্দ্রে। সেখানে যাওয়ার পর সোনিয়া দেখলো সে একা নয়, তার মতো আরো অসংখ্য মেয়ে সেখানে আছে যাদের জীবন ধূলিসাৎ হয়েছে অমানসিক নির্যাতনের কালিমায়। একে অপরের কষ্ট ভাগ করে নেওয়ার মাধ্যমে তারা যেন এক অদ্ভুত সান্ত্বনা খুঁজে পেল। তারা বুঝতে পারল এই নরকবাসের ক্ষত সারাতে সময় লাগবে, কিন্তু একসাথে থাকলে লড়াইটা করা সহজ। এরই মধ্যে একদিন ভিডিও কলের মাধ্যমে মনীষের সাথে সোনিয়ার কথা হলো। মনীষ তাকে এক বিশাল সুসংবাদ দিল, প্রীতি এখন তাদের হেফাজতে আছে। সোনিয়ার আনন্দের সীমা রইল না। দীর্ঘ 118 দিন পর অমানসিক সেই যন্ত্রণার পাহাড় ডিঙ্গিয়ে সোনিয়া পা রাখল নিজের দেশে। বিমানবন্দর থেকে সোজা সে ছুটে গেল সেই সংস্থায় যেখানে প্রীতির থাকার কথা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেখানেও অপেক্ষা করছিল। সোনিয়া জানতে পারল প্রীতি সেখানে আর নেই। মনীষ বিষণ্ণ মুখে জানালো দীর্ঘদিনের মাদকের নীল বিষ প্রীতির মস্তিষ্কে যে ক্ষত সৃষ্টি করেছে, তাতে স্বাভাবিক জীবনে ফিরে আসা তার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। সেই মাদকের তীব্র টানে সেই চেনা অন্ধকার জগতের হাতছানি উপেক্ষা করতে না পেরে প্রীতি আবারও সেই নরকপুরীতেই নিজ ইচ্ছায় ফিরে গেছে। সোনিয়া এই কথা শুনে ভেঙে পড়ল, কিন্তু তার ভেতরের বোনটা মরে যায়নি। সে দৃঢ় প্রতিজ্ঞা করল প্রীতিকে উদ্ধার করা না পর্যন্ত লড়াই থামবে না। সোনিয়া সেই পুনর্বাসন কেন্দ্রেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই পড়াশোনায় মনোযোগ দিল, নতুন নতুন দক্ষতা অর্জন করলো এবং পুরনো সেই পৈশাচিক স্মৃতিগুলোকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করলো। কিছুদিন পর তার বাবা মা তাকে দেখতে এলেন, কিন্তু বাবার মুখটা দেখা মাত্রই সোনিয়ার মনে ভেসে উঠল সেই নিষ্ঠুর বিশ্বাসঘাতকতার দৃশ্য। যেই বাবা টাকার বিনিময়ে নিজের মেয়েকে বিক্রি করে দিতে দ্বিধা করেনি, তার মুখ দেখার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন। সোনিয়া তার বাবার সাথে দেখা করলো না, ফিরে যাওয়ার সব প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। সে জানতো তার জীবন গড়ার সঠিক জায়গাটা এখন এই কেন্দ্রেই। এর কিছুদিন পরই সেখানে হাজির হলো অমর। যে অমর সোনিয়াকে এক মুহূর্তের জন্য ভুলে থাকেনি, যে পাগলের মতো তাকে খুঁজছিল প্রতিদিন। সোনিয়ার প্রতি তার ভালোবাসার স্বচ্ছতা যেন কালবৈশাখীর ঝড়ের পর স্বচ্ছ আকাশের মতো পবিত্র ছিল। সোনিয়ার শরীরের উপর দিয়ে বয়ে যাওয়া সেই ভয়াবহ অমানবিক নির্যাতন বা মানসিক ক্ষত কোনো কিছুই অমরের ভালোবাসার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারল না। অমর সোনিয়াকে দেখলো সেই পুরনো শ্রদ্ধায় আর মায়ায়, যেন সোনিয়া সেই আগের সোনিয়াই আছে। তাদের পুনর্মিলনের সেই দৃশ্য ছিল এক অমোঘ সত্যের মতো, যেই ভালোবাসা খাঁটি তা কোনো অন্ধকারই গ্রাস করতে পারে না। সবশেষে সোনিয়া প্রীতির জন্য একটা দীর্ঘ ইমেইল লিখলো। সে জানতো না প্রীতি আদৌ সেই মেল খুলবে কিনা, কিন্তু আশা ছিল এক অমোঘ অস্ত্র। সে লিখলো, প্রীতি তুমি কেন চলে গেলে? আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। মনীষ আর আমরা সবাই তোমাকে খুঁজছি। আমি আর সেই আগের ভয় পাওয়া সোনিয়া নই, আমি এখন লড়তে জানি। তুমি যেখানেই থাকো একবার আমার কাছে ফিরে এসো। এই ইমেলটি কেবল কিছু শব্দ নয়, এটি ছিল এক বোনের অঙ্গীকার যে সে তার বোনকে সেই অন্ধকারের জাল থেকে ফিরিয়ে আনবেই, এমনকি যদি তাকে আবারও সেই নরকের দোরগোড়ায় দাঁড়িয়ে লড়াই করতে হয় তবুও। ইমেইলের শেষটা ছিল এক অদম্য প্রতিজ্ঞার ঘোষণা। সোনিয়া লিখেছে,
প্রীতি, এই পুনর্বাসন কেন্দ্র আর এখানকার মানুষগুলোই এখন আমার নতুন ঠিকানা, আমার পরিবার। তুমি হয়তো ভাবছো এসব সম্ভব নয়, কিন্তু বিশ্বাস করো, নতুন করে সবকিছু শুরু করা অসম্ভব কিছু না। এই পৃথিবীর মানুষের কথায় কান দিও না, তারা তাদের স্বার্থের জন্য তোমাকে বিভ্রান্ত করবে। কিন্তু এবার নিজের জন্য, আমার জন্য, তোমার নিজের অস্তিত্বের জন্য লড়ে ওঠো। প্রতিদিন ঘুম ভাঙলে মনে হয় আজ হয়তো তুমি ফিরবে, পরক্ষণে যখন বাস্তবতা আমাকে আঘাত করে তখন কান্না পায়, কিন্তু পরের দিন আবার নতুন আশায় বুক বাঁধি। মনীষ ভাই আর আমি তোমাকে একবার যখন খুঁজে বের করতে পেরেছি, প্রয়োজনে 1000 বার খুঁজে বের করব। আমি থামছি না প্রীতি, যেখানেই থাকো আমি তোমাকে ঠিকই ফিরিয়ে আনবো। এই এক চরম সত্য আর বিশ্বাসের বার্তার মাধ্যমে সিনেমার পর্দা নামে। সিনেমার নাম লাভ সোনিয়া হলেও এর গভীরে কোনো সাধারণ রোমান্টিক প্রেমের গল্প নেই। আমাদের সমাজে সাধারণত ভাই বোনের ভালোবাসার গল্প অনেক শোনা যায়, কিন্তু এই সিনেমাটা বড় বোনের নিঃস্বার্থ ত্যাগের এক অনন্য দলিল। সোনিয়া প্রমাণ করেছে একটা মেয়ে যদি তার ছোট বোনকে রক্ষার শপথ নেয়, তবে পৃথিবীর কোনো শক্তি তাকে বাধা দিতে পারে না। নিজের জীবনের ঝুঁকি, শরীরের ক্ষত আর মানসিক যন্ত্রণাকে তুচ্ছ করে সে যেভাবে প্রীতিকে খুঁজে বের করেছিল তা এক কথায় অবিশ্বাস্য। যদিও প্রীতি মাদকের ভয়াবহ থাবায় আবারও সেই নরকে ফিরে যেতে বাধ্য হয়েছিল, তবুও সোনিয়ার সাহস ম্লান হয়নি। আর হ্যাঁ, সিনেমায় এই পাচার চক্রের একটা জাল দেখানো হয়েছে, কিভাবে মেয়েদেরকে ফাঁসিয়ে এই জালের মধ্যে আবদ্ধ করে রাখা হয়। এই পাচারকারী চক্রের কিছু ভয়াবহ কৌশল আছে, যেমন অনেক সময় কিছু তরুণ বিয়ের প্রলোভন দেখিয়ে সুন্দর ভবিষ্যতের মিথ্যা স্বপ্ন বুনে মেয়েদের বাড়ি থেকে বের করে নিয়ে আসে। প্রথম দিকে তাদের আচরণ থাকে খুবই নমনীয় এবং প্রেমময়, কিন্তু বিশ্বাস অর্জনের পর বিয়ের নাম করে তাদের নিয়ে যাওয়া হয় দূরের কোনো শহরে, আর সেখানে পৌঁছানোর পর সেই মেয়েটাকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে সেই তরুণটা চম্পট দেয়। তো আজকের গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইকের বাটনটা আপনার জন্যই, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের সাথে, যেন তারাও এই সিনেমার সাক্ষী হতে পারে। সিনেমাটা খুবই আন্ডাররেটেড, তবে বিষয়গুলো যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা সত্যি অসাধারণ। পাশাপাশি এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।